1953 সালে দরিদ্র ইহুদি পরিবারে একটি শিশুর জন্ম হয়। সেই শিশুটি চিন্তা করলো দরিদ্রতা নয়, এখনই সিংহাসন দখল করার সময়। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল মানি। সেটা কোনো সাধারণ মানি নয়, না টাকা, না ডলার, না ইউরো। সেটা কোনো সাধারণ মানি নয়, সেটা হচ্ছে ইউনিক কারেন্সি বা ইউনিক মুদ্রা। আর সেটা হচ্ছে উইকনেস বা দুর্বলতা। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি সিংহাসন দখল করেছিলেন। তিনি এই পৃথিবীকে দেওয়ালের আড়াল থেকে নিয়ন্ত্রণ করতেন। এরপরই তৈরি করেছিলেন একটি কুখ্যাত সিংহাসন। এই সিংহাসন তৈরির পিছনে অনেক বড় একটি সংগ্রাম করেছিলেন। এর পেছনে ছিল কঠিন পরিশ্রম, তীক্ষ্ণ চিন্তা ভাবনা এবং ভয়াবহ সংগ্রাম। আমি অন্য কারোর কথা বলছি না, আমি কথা বলছি জেফ্রি এপস্টিনের কথা। আসলে তাকে নিয়ে সবাই বলছে তিনি একজন মানুষ খেকো রাক্ষস, কেউ বলছে ধর্ষকের সর্দার, কেউ বলছে এটাই হচ্ছে পশ্চিমাদের কালচার। আসলে এই বিষয়গুলিকে নিয়ে আমি কথা বলতে চাইছি না। এই টপিক ছাড়া আমি বলতে চাইছি আসলে এই সিংহাসন দখল করার পিছনে তার রহস্যটা কি ছিল, তিনি কেন এই ধর্ষণের পথ বেছে নিয়েছিলেন। আসলে বিষয়টি ছিল অন্যরকম। আমি বলতে চাইছি তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পরেও কিভাবে এত বড় একটা সাম্রাজ্য তৈরি করলেন। আসলে তিনি এই সাম্রাজ্য তৈরি করতে গিয়ে কেন ধর্ষণকে বেছে নিয়েছিলেন, না এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য। সেই রহস্যটা কি আজকে জানতে চলেছেন। 20 জানুয়ারি 1953 সালে একটি সাধারণ ইহুদি পরিবারে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সেমুর এপস্টিন, তিনি একজন মালি ছিলেন। মা ছিলেন পলিন এপস্টিন, তিনি একজন শিক্ষিকা ছিলেন। তার পিতামাতা সবসময় চাইতেন তাদের সন্তানকে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। জেফ্রি এপস্টিন ব্রুকলিন এর সি গোট এলাকায় বড় হয়েছেন। জেফ্রি এপস্টিন গণিতে অসম্ভব মেধাবী ছিলেন, আর এই মেধাবী তার কাল হয়ে দাঁড়ায়। কারণ অনেক বড় একটা রহস্য, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। এই মেধাবীর কারণে তিনি 16 বছরে হাই স্কুল পাশ করেন। এরপর তিনি গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। এপস্টিনের কোনো বড় ধরনের ডিগ্রি না থাকার পরেও শুধুমাত্র তার মেধার কারণে ডাল্টন স্কুলে পদার্থবিদ্যা এবং গণিতের উপরে শিক্ষকতা শুরু করেন। আর এখান থেকে শুরু হয় তার সিংহাসনের ভয়াবহ যাত্রা। 1973 থেকে 1975 সাল, এই 2 বছর তিনি ডাল্টন স্কুলে শিক্ষকতা করেন। এই স্কুল কোনো সাধারণ স্কুল ছিল না, এটি হচ্ছে ধনীদের স্কুল। এখানে ধনীরা, বিজনেসম্যানেরা তাদের সন্তানদেরকে এই স্কুলে পড়াতেন। এখান থেকেই তার যাত্রাটা আরো ভালোভাবে পরিষ্কার হতে শুরু করে। আর এই স্কুলে শিক্ষকতা করার সময় পরিচয় হয় বিয়ার স্ট্যান্স ব্যাংকের প্রধানের ছেলের সঙ্গে। আর এরপর তিনি একজন গণিতে যেহেতু মেধাবী ছিলেন, এরপরই খুলে যায় তার যাত্রা। তারপর থেকে এই ব্যাংকের জুনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন। আস্তে আস্তে তার মেধার কারণে তিনি একটি ভালো জায়গায় পৌঁছে যান। সেখান থেকে অ্যানালিস্ট হিসেবে না কাজ করে এর পরবর্তীতে তিনি পার্টনার হিসেবে কাজ করা শুরু করেন। কিন্তু সমস্যাটা হয় 1981 সালে। সেখানে কিছু অনিয়মের কারণে এই ব্যাংক থেকে তাকে সরে আসতে হয় 1981 সালে। এর পরবর্তী সময়ে এপস্টিন নিজেই তৈরি করেন ফাইন্যান্সিয়াল ফার্ম, যার নাম দেওয়া হয়েছিল জে এপস্টিন অ্যান্ড কোম্পানি। এপস্টিন বলেন যাদের অর্থ মিনিমাম $1 বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি, শুধুমাত্র তাদের অর্থই তিনি পরিচালনা করবেন। আর যাদের অর্থ এর নিচে রয়েছে তাদের অর্থ কখনো তিনি পরিচালনা করতে চাননি। আসল কাহিনী জানার আগে এপস্টিনের সম্পদের পরিমাণ কেমন ছিল সেটা একটু জেনে আসি। এপস্টিনের নিজস্ব একটি দ্বীপ ছিল। সেই দ্বীপটির আয়তন ছিল 71 একর এলাকা, অর্থাৎ 213 বিঘা জমির সমান। এপস্টিনের এই দ্বীপের মধ্যে অতিথিশালা থেকে হেলিপ্যাড সমস্ত রকমের কক্ষ রয়েছে। তার মধ্যে সমস্ত রকমের মজ মস্তি করার, ধর্ষণ করার, বিভিন্ন যৌনতা, অশ্লীলতা থেকে শুরু করে সমস্ত রকমের ডিল করার কক্ষ রয়েছে আলাদা আলাদা। এপস্টিনের যে সম্পদ রয়েছে সেটা জানা যায় 2019 সালে রিপোর্ট প্রকাশ হওয়ার পর। সেখানে বলা হয় 634 মিলিয়ন মার্কিন ডলারে তার সম্পদ রয়েছে। সেই সম্পদ আমেরিকার নিউ ইয়র্ক থেকে পুরো ফ্রান্সের প্যারিস পর্যন্ত বিস্তৃত রয়েছে। এপস্টিনের নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে যার নাম ললিটা এক্সপ্রেস। এই বিমানে করে পৃথিবীর সবথেকে স্বনামধন্য ব্যক্তিরা যাতায়াত করতেন সেই দ্বীপে। সেটা ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প থেকে ক্লিনটন, সমস্ত রকম ধনী বিজনেসম্যানেরা এই দ্বীপে যাতায়াত করতেন তার ব্যক্তিগত বিমানে। এবারই শুরু হবে তার আসল কাহিনী। তিনি কেন এই ধর্ষণের মতো অপকর্মগুলো বেছে নিয়েছিলেন? কারণ তিনি যখন প্রথম পর্যায়ে ব্যাংকের অ্যানালিস্ট
হিসেবে কাজ করেন, তারপরে পার্টনার হিসেবে কাজ করতে শুরু করেন, তিনি তখনই জানতে পারেন ধনী এবং বিজনেসম্যানেদের আসল কাহিনী। সেটা হচ্ছে ওয়াল স্ট্রিটের ডিল। যখন বড় বড় বিজনেসম্যানেদের সঙ্গে তিনি ডিল করতে যেতেন, তখন দেখতেন বড় বড় বিজনেসম্যানেরা কাউকে বিশ্বাস করতেন না, এবং তাদের যে ডিলটি হতো সেটা কোনো অফিস বা কোনো কার্যালয়ে বড় বড় ডিল হতো না। ডিলগুলি হতো যেখানে মজ মস্তি করা যায়, বড় বড় রেস্টুরেন্ট যেখানে পার্টি হয়, যেখানে মজা নেওয়া যায়, ডিনার পার্টিতে বড় বড় ডিলগুলি হতো। আর সেখানে সেই ধনী বিজনেসম্যানেরা মনে করত যে কাউকে তাদের গোপন কথা শেয়ার করতে চাইতো না, তাদের গোপন ডিলগুলি বলতে বা করতে তারা কেমন যেন একটা সংকুচিত বোধ করত। আর এটা বুঝতে পারেন এপস্টিন। আর এই বিজনেসম্যানেদের একটি চাহিদা থাকে, সেটা হচ্ছে তাদের যেমন কথাগুলি গোপন থাকবে, ঠিক তেমনই একটি গোপন চাহিদা, সেটা হচ্ছে নারীর একটি চাহিদা রয়েছে। মানুষ গোপন যে শখ আহ্লাদটা রয়েছে সেটা যাতে মেটাতে পারে গোপনে, আর সেটাকে ব্যবহার করে যে এপস্টিন সেই সুযোগটাই গড়ে তোলেন নিজের মধ্যে। নিজে তাদের গোপন নীতিগুলি লুকিয়ে রাখতো এবং সেটাকে ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে সেই তথ্যগুলো সংগ্রহ করে রাখতো। এরপর তিনি শুরু করেন একটি ব্ল্যাকমেনের খেলা। তিনি ভেবেচিন্তে দেখেছিলেন এই পৃথিবীতে শুধুমাত্র ডলার, ইউরো এই কারেন্সি দিয়ে ধনী ব্যক্তিদেরকে বশে আনা সম্ভব নয়, কারণ এই যে ডলার বা টাকা এগুলি একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের দুর্বলতা কখনো শেষ হবে না। এই জন্য তার মাথায় চিন্তা ভাবনা আসে মানুষকে কিভাবে দুর্বল করা যায়, সেটাকে কাজে লাগিয়েছিলেন এপস্টিন। তিনি ভেবেছিলেন টাকা ফুরিয়ে গেলেও মানুষের গোপন তথ্য কখনো ফুরিয়ে যাবে না, আর এই ধনী মানুষদের কাছে যেতে হলে তাকে বিভিন্ন কৌশল জানতে হবে। আর সেটাই জানিয়েছিলেন একটি ব্রিটিশ নারী, তার নাম হচ্ছে গিসলেন ম্যাক্সওয়েল। তিনি শিখিয়েছিলেন কিভাবে ধনীদের কাছে যেতে হয়, কিভাবে নারীদেরকে বশে এনে বড় বড় বিজনেসম্যানদের হাতে তুলে দিতে হয়, সেটাকে কাজে লাগিয়ে তাদেরকে বশ করতে হয়। সেই বশীকরণের চিন্তাভাবনা অনেকটা দিয়েছিলেন এই গিসলেন ম্যাক্সওয়েল। এরপর এটা তিনি ভেবেছিলেন যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স যে বড় বড় সিটি বা বড় বড় দেশ রয়েছে, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বড় বড় সিটি, সেখানে এই ধরনের অপকর্মগুলো চালাতে গেলে সেখানে বিভিন্ন রকমের সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সিকিউরিটি রয়েছে, সেটা সম্ভব নয়। সেই জন্য এই ছোট দ্বীপটি কিনেছিলেন, আর সেখানে নিজের মন মতো সিসিটিভি ফুটেজ, নিজের মন মতো সিকিউরিটি লাগিয়ে রেখেছিলেন যাতে মানুষ আর না জানতে পারে, আর এটাই কাজে লাগিয়েছিলেন। এটাকে আমরা এপস্টিন ফাইল বলি, সেটা হচ্ছে ব্ল্যাক বুক। সেখানে প্রায় 35 লক্ষের উপরে পেজ রয়েছে, সেই পেজে বিভিন্ন রকমের তথ্য রয়েছে, এবং তার ফাইলে প্রায় 1,80,000-এর উপরে পিকচার রয়েছে এবং প্রায় 2,000-এর উপরে ভিডিও ফুটেজ রয়েছে। কিন্তু এই এপস্টিনের সিংহাসনের পতন শুরু হয় 2005 সালে একটি কেসের মাধ্যমে। সেই কেসটির নাম হচ্ছে পাম বিচ কেস। এই কেসের মধ্যে যৌনতা নিয়ে বিভিন্ন রকমের অপকর্ম চালানোর নথি উঠে আসে। তিনি মারা যান 2019 সালে। এপস্টিন কিন্তু কখনো টাকা, ডলার, ইউরোকে কারেন্সি মনে করেনি। তিনি সবসময় মনে করেছেন মানুষের দুর্বলতা, উইকনেসকে কাজে লাগিয়ে পৃথিবীকে তার দেওয়ালের আড়াল থেকে নিয়ন্ত্রণ করেছে এবং বড় বড় বিজনেসম্যানদেরকে নিজের মন মতো ইচ্ছা মতো নাড়িয়েছেন। এই এপস্টিন কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তারা যেভাবে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে, বড় বড় ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করতেন, এপস্টিনও সেভাবেই বড় বড় ধনী ব্যক্তিদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছেন। এপস্টিনের নথি অনুযায়ী বারবার প্রকাশ পায় দুর্বলতাই আসল কারেন্সি, ডলার, ইউরো নয়।